বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে কয়েকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা আমরা যেই রিলেটেড টপিক্সটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, চলন্তকারীতে পরন্ত বৃষ্টি এবং আপেক্ষিক ব্যাগ, ভেক্টরের বিয়োগ, এই ধরনের এই রিলেটেড কয়েকটা অঙ্ক করব। তো এখানে দেওয়া আছে একটা অঙ্ক, একজন সাইকেল চালক 8 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। 12 কিলোমিটার পার আওয়ার বেগে পরন্ত বৃষ্টির ফোঁটা তার গায়ে কত বেগে আঘাত করবে এবং বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে। তো এই রিলেটেড যে চিত্রটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে, মনে করলাম এটা এদিকে হচ্ছে সাইকেলের ব্যাগ, আর এটা হচ্ছে বাতাসের ব্যাগ। তো আমরা জানি যে এদিকে হচ্ছে বৃষ্টির ব্যাগ, আর এদিকে যেটা আছে সেটা হচ্ছে বৃষ্টির লব্ধি ব্যাগ। এটা হচ্ছে লব্ধি ব্যাগ। আর লব্ধি ব্যাগ, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, আর লব্ধি ব্যাগকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে এটা, তাহলে কত বেগে, তাহলে এদিকে হচ্ছে সাইকেলের ব্যাগকে আমরা যদি ভি দ্বারা প্রকাশ করি তাহলে ভি সমান কত, 8 কিলোমিটার পার আওয়ার। তো আমরা জানি যে সাইকেলের ব্যাগ আর বাতাসের ব্যাগ পরস্পরের কি হয়, সমান হয়। এটা যদি 8 কিলোমিটার পার আওয়ার হয়, এটা হবে কি, এটাও 8 কিলোমিটার পার আওয়ার হবে। যদি আমরা বিপরীত ভেক্টর করতে চাই তাহলে এটাকে মাইনাস বি দিলেও আমরা দিতে পারি, কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা মাইনাসটা হিসাব করব না। আর অথবা সাইকেলের ব্যাগ আর বাতাসের ব্যাগ পরস্পরের কি সমান হয়, সেজন্য এটা যদি 8 হয় এটাও কি হবে, 8 হবে। মানে এটা সমান বি সমান 8 দিতে পারো। মাইনাস সাইন দিলেও দিতে পারো, না দিলেও নাই, কিন্তু অঙ্কের ক্ষেত্রে এই মাইনাস সাইনটা দেওয়া যাবে না। তাহলে বৃষ্টির লব্ধি ব্যাগ আসলে কত বেগে আঘাত করবে, মানে লব্ধি ব্যাগটা বের করতে বলছেন। আর আমরা বৃষ্টির ব্যাগকে ইউ দ্বারা প্রকাশ করতে পারি। বৃষ্টির ব্যাগটা হচ্ছে যে 12 কিলোমিটার পার আওয়ার এটা। তো আমরা লব্ধি নির্ণয়ের সূত্র কিন্তু জানি, আর সমান √/, ইউ স্কোয়ার বি স্কোয়ার 2UB cos অফ আলফা। এখানে দেখো তাহলে আমাদের ইউ এবং বি এর অন্তর্ভুক্ত কোণ কিন্তু 90 ডিগ্রি। আলফা সমান কি 90 ডিগ্রি, এখানে এটা বসাতে হবে। তাহলে ইউ এর মান হচ্ছে তোমার 12 হোল স্কোয়ার, বি এর মান হচ্ছে 8, তাহলে 2U 8, বি হচ্ছে 12 cos কত ডিগ্রি, 90 ডিগ্রি। আবার বলছি, এখানে কিন্তু মানটা আমরা বিপরীত ভেক্টরের হলেও আমরা এটাকে -8 কখনোই লিখবো না, এটা কিন্তু +8 লিখতে হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটাই হবে কি আনসার। তো এটা হচ্ছে cos 90 মান হয়ে যাবে কত, 0 হয়ে যাবে। এটা 144, আর এটা হচ্ছে 8টা 66। এটা যেটা আসবে সেটাই হবে কি আনসার। এটা হচ্ছে লব্ধি ব্যাগ। তাহলে কত বেগে আঘাত করবে সেটা আমরা ক্যালকুলেটরে যেটা আসবে সেটাই কি হয়ে যাবে, আনসার হবে। এরপরে আমাদেরকে আরেকটা জিনিস বের করতে হবে, বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে। তো আমি টপিক্সটা পড়াইছিলাম, তাহলে এখানে আমাকে কি করতে হবে, ছাতাটা ধরতে হবে। এখানে বৃষ্টির হাত থেকে রক্ষা, তাহলে মানে আমাকে কত কোণে, মানে থিটার মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তো আমরা যদি এটা মুছে দেই, এটা লব্ধি ব্যাগ পেয়ে গেলাম। তো tan থিটা সমান আমরা কি লিখতে পারি, tan থিটা সমান আমরা দুইভাবে করতে পারি। এটা এই থিটাটা, তাহলে এটা যদি থিটা হয় এটা হচ্ছে লম্ব, এটা যদি লম্ব হয় তাহলে এইটা আর এটা কি সমানুপাতিক, মানে বাতাসের ব্যাগ বা সাইকেলের ব্যাগ যে কথা, এইটা একই কথা, লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে কার ব্যাগ, এটা লেখা যে কথা উপরের, এটা যেহেতু এটা আর এটা কি সমান্তরাল, যদিও বা এটা আমি একটু ছোট করে রাখছি, কিন্তু এটা যদি আমি বড় করে রাখতাম তাহলে এটা আর এটা কি হইতো, সমান্তরাল হইতো। অথবা তাহলে আমি এখানে লিখতে পারি বাতাসের ব্যাগ, যেটাকে আমরা বি ধরছি, আর এটা হচ্ছে ভূমি হচ্ছে বৃষ্টির ব্যাগকে আমরা ই দ্বারা প্রকাশ করছি। তাহলে বি হচ্ছে আমার 8, আর এটা হচ্ছে
12, এখানটা tan থিটা সমান থিটা সমান কি tan ইনভার্স 8/12, যেটা আসবে সেটাই হবে কি আমার আনসার। মানে এত কোণে আমাকে থিটার মান যত আসবে তত কোণে আমাকে কি করতে হবে, ছাতা ধরতে হবে। তো আশা করি জিনিসটা অঙ্কটা বুঝছো তোমরা। আর একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। একটি জাহাজ সোজা পূর্ব দিকে ঘন্টায় 40 কিলোমিটার বেগে এবং অপর একটি জাহাজ সোজা উত্তর দিকে ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলছে। প্রথম জাহাজের আরোহীর নিকট বা সাপেক্ষে দ্বিতীয় জাহাজটির বেগের মান ও দিক কী করো, নির্ণয় করো। তো আমরা জানি এটা হচ্ছে যে এদিকে হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে কি পশ্চিম। তো বলছে যে কি একটা জাহাজ কোন দিকে গেছে, পূর্ব দিকে। পূর্ব দিকের সাথে কত কিলোমিটার পার আওয়ার বেগে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে বলছে। অপর একটি জাহাজ সোজা উত্তর দিকে মানে উপরের দিকে এই বরাবর গেছে কত কিলোমিটার, 30 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। প্রথম জাহাজের আরোহীর নিকট দ্বিতীয় জাহাজটির কি বেগের মান ও দিক নির্ণয় করো। তাহলে প্রথম জাহাজ হচ্ছে এটা, দ্বিতীয় জাহাজ হচ্ছে এটা, মানে প্রথম জাহাজ এদিকে গেছে, দ্বিতীয় জাহাজ গেছে এদিকে। এখন আমাকে বলছে প্রথম জাহাজের আরোহীর সাপেক্ষে, সাপেক্ষে বা নিকট। তো আমি গত ক্লাসে বলেছিলাম আপেক্ষিক বেগের সময় যার সাপেক্ষে বলবে তাকে কি করতে হবে, বিপরীত ভেক্টর করতে হবে। তার মানে এই জিনিসটাকে এই পাশে আমাকে দেখাইতে হবে। তাহলে এটা যদি আমরা প্রথম জাহাজের ব্যাগকে যদি আমি ইউ দ্বারা প্রকাশ করি, দ্বিতীয় জাহাজের ব্যাগকে যদি আমি ভি দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হবে কি মাইনাস ইউ। ব্যাগটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তখন আমার নতুন ভেক্টর এটাকেই নিতে হবে, এটা এখন বাদ গেছে, যার সাপেক্ষে বলবো তাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। এখন আমাকে হিসাব করতে হবে কোনটা, এই ব্যাগ। এই এখন আমার নতুন ব্যাগ কোনটা, এইটা আর এইটা। তার মানে কি আমার লব্ধি ব্যাগ কোন দিকে, তাহলে এদিকে লব্ধি ব্যাগ হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে লব্ধি ব্যাগ, এটা হচ্ছে আর লব্ধি ব্যাগ আর। এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা 90 ডিগ্রি। আর চাইলে আমি এটা হচ্ছে আমার কোণ দিতে পারি, এটা হচ্ছে আমার কোণ। তো আমরা আগে লব্ধিটা বের করে ফেলি। তাহলে লব্ধি আর সমান কি √আর ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2UB cos 90 ডিগ্রি, কজ এই যে আলফাটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে ইউর মান হচ্ছে কত, 40 স্কোয়ার, আর বি এর মান হচ্ছে 30 স্কোয়ার প্লাস 2U 40 × 30 cos 90 মান কত, 0, মানে পুরোটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবং এটা যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি, 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার রুট সহ করলে আসবে 50 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে লব্ধি বেগ হচ্ছে এটা, লব্ধি বেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এখন আমাকে বলছে বেগের মান ও দিক নির্ণয় করো। এখন দিকটা নির্ণয় করব আমরা। দিক আমরা যদি কোনটা এটার সাথে করি, এটা হবে থিতা, থিতা, এটা হবে কি থিতা। তো তাহলে আমরা এখন থিতাটা বের করি। তো tan থিতা সমান আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। তাহলে এটা যদি থিতা হয়, লম্ব হবে এটা, এটা যে কথা এটা কি কথা, মানে আমার প্রথম জাহাজের বেগ যেটা ইউ, আর এটা হচ্ছে ভূমি হচ্ছে এটা, যেটাকে আমরা বি ধরতে পারি। তাহলে ইউর মান কত, ইউর মান হচ্ছে যে 40 আর বি এর মান হচ্ছে 30। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে 40/30 শিফট tan ইনভার্স 53.1, টোটাল থিতা সমান, থিতার মান বের হবে, এটা থিতার মান বের হবে হচ্ছে 53.13 ডিগ্রি এটা। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমাকে প্রথম জাহাজের সাপেক্ষে বের করতে বলছে, প্রথম জাহাজের সাপেক্ষে। তাহলে প্রথম জাহাজের এমনি ব্যাগ ছিল এটা তো বিপরীত ভেক্টর করে পাইছি, এমনি ব্যাগ হচ্ছে এটা। তার মানে কি প্রথম জাহাজের সাপেক্ষে মানে এটা বের করতে, এটা এদিকে গেছে কিন্তু দ্বিতীয় জাহাজ। তাই আমাদেরকে বলছে প্রথম জাহাজের সাপেক্ষে, প্রথম জাহাজের সাপেক্ষে বলছে, সেজন্য এখান থেকে এটার সাথে আমরা বের করছি কিন্তু এটার সাথে 90 ডিগ্রি সহ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো সুতরাং প্রথম জাহাজের সাপেক্ষে আমাদের যে কোণটা হবে সেটা হচ্ছে 90 + 53.13 ডিগ্রি, যেটা আসে সেটাই হচ্ছে এটার সাথে। যদি আমি 90 যদি কি করে দিই,
তাহলে 143.13 ডিগ্রি এটা। তো এই জিনিসটা এই tan থিটা সমান u/v এই জিনিসটা কিন্তু ওইভাবে না লিখে আমরা আরেকটা সূত্র জানি, ওটা দিয়ে করলে হবে। এটা বিকল্প পদ্ধতি হিসাবে লেখা যায়, বিকল্প পদ্ধতি, বিকল্প। তো tan থিটা সমান আমরা জানি যার সাথে কোণ করবে সে একা থাকবে, এখানে কোণ করছে 30 সাথে, তাহলে কোণ করে নাই কার সাথে 40 সাথে, 40 sin 90 ডিগ্রি প্লাস যার সাথে কোণ করছে সে একা থাকবে 40 cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান 0, তার মানে 40/30। এটা যে কথা এটা কিন্তু একই কথা। এই সূত্র দিয়ে করতে পারবো, অথবা tan থিটা সমান লম্ববাই ভূমি দিয়েও করা যায় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। বৃষ্টির ছাতার অঙ্ক এবং এই জাহাজের অঙ্কগুলো এই সূত্র দিয়ে করা যায়, আবার এই সূত্র দিয়েও করা যায়। এখন ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত নিয়ে আলোচনা করব। এর কয়েকটা ক্লাস আগে আমরা ভেক্টর যোজনের উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম। ভেক্টর যোজন মানে হচ্ছে যে জিনিসটা লব্ধি বরাবর কি হবে, গতিশীল হবে। যেমন আমরা পাখির উড্ডয়ন দেখেছিলাম, তারপর চলন্তকারীতে পড়ন্ত বৃষ্টি পড়েছিলাম, নৌকার গতি পড়েছিলাম, এবং ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত হবে যে লব্ধি বরাবর যাবে না, যে কোনো একদিকেই যাবে, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। মানে লব্ধি বরাবর যে জিনিসগুলো যাবে না সেটাই হচ্ছে কি ভেক্টর বিভাজনের কি দৃষ্টান্ত। তো ভেক্টর বিভাজনের তিনটা দৃষ্টান্ত আমরা এখানে লিখছি। একটা হচ্ছে নৌকার গুণ টানা, একটা হচ্ছে লন রোলার, আর একটা হচ্ছে সরল দোলক। তো নৌকার গুণ টানা মানে নৌকার রশিটাকে গুণটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় রশিটাকে গুণ বলা হয়। তো আমরা এখানে একটা প্রথমে আমরা নৌকা গুণ টানা নিয়ে আলোচনা করব। এই জিনিসটা পরীক্ষায় কিন্তু আরেকবার আসতে পারে। ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন? ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন? ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন? এই জিনিসটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। নৌকার গুণ টানা আর এটা একই জিনিস। তো আমরা এখানে একটা নৌকা রাখছি, আগে রাখছি। একটা হচ্ছে যে এই এফ হচ্ছে, এই এফ বরাবর এটা হচ্ছে কোনো একটা লোক এই গুণ বা রশি দিয়ে টানতেছে। এই জিনিসটা হয় কি পাড়ের মধ্যে একটা অনেকগুলো নৌকা যখন থাকে তখন রশি বেঁধে কিন্তু পাড়ের মধ্যে কি করা হয়, নৌকাটাকে পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এক প্রান্ত রশি বাঁধা থাকে নৌকার। তো যখন অনেক দূরে চলে যায়, ঢেউ অনেক দূরে নিয়ে যায়, তখন কোনো একটা ব্যক্তি কি করতে পারে, কোনো একটা লোক এই রশি টেনে টেনে কোথায় নিয়ে যায়, পাড়ের দিকে নিয়ে যায়। তো মনে করলাম কোনো একটা রশি এখানে বা গুণ এফ বল দ্বারা টানতেছে, পাড়ের দিকে টানতেছে, এই বরাবর লব্ধি বরাবর টানতেছে। তো এই লব্ধি বল এফটা দুইটা উপাংশে কি হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। তো আমরা ভেক্টর বিভাজনের ক্ষেত্রে এটা বলছিলাম সবসময় আনুভূমিক বরাবর কি হয়, এফ কস থিটা, আর উলম্ব বরাবর এফ কি সাইন থিটা। এটা হচ্ছে এফ কস থিটা, এটা হচ্ছে এফ সাইন থিটা। তো আমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে এটা কিন্তু এফ নাও থাকতে পারে, এটা ভি হইতে পারে, এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে, কিন্তু আনুভূমিক বরাবর সবসময় কস আর উলম্ব বরাবর সবসময় সাইন। এই জিনিসটা কিন্তু এমসিকিউতে প্রায় সময় আসছে। কোনো একটা নৌকাকে যদি এফ বল দ্বারা রশি দ্বারা টানা হয় তাহলে আনুভূমিক উপাংশের মান কত, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তো এখন দেখবো আমরা কিভাবে নৌকাটা চলতেছে পানির মধ্যে, কোন দিকে যাবে। এই যে গুণ, এই গুণটা যদি লম্বা হয়, মানে রশিটা যদি লম্বা হয়, তাহলে এই থিটার মানটা কি হয়, ছোট হয়। গুণ যদি লম্বা হয় থিটার মানটা কি হয়, ছোট হয়। থিটার মান যদি ছোট হয় তাহলে এফ কস থিটার মান বড় হয়ে যায়, কারণ কস জিরোর মান কিন্তু 1 এবং কজের সর্বোচ্চ মান হচ্ছে যে কত 1, এবং সেটা হচ্ছে কস জিরোর মান। এই কস জিরোর মান কিন্তু 1, সেজন্য থিটার মান যত কম হবে এই কস এফ কস থিটার মান তত বেশি হবে। এফ কস থিটার মান বেশি হলে নৌকাটা আনুভূমিক বরাবর নদীর মাঝখান দিয়ে গতিশীল হবে, আনুভূমিক বরাবর নদীর মাঝখান দিয়ে গতিশীল হবে। এবং সেক্ষেত্রে নৌকার হাল দ্বারা, নৌকার বৈঠা বা হাল দ্বারা এফ সাইন থিটাকে কি করা হবে, প্রশমিত করা হবে, মানে কমিয়ে আনা হবে। এফ কস থিটার মান যদি বেশি হয় নৌকাটা নদীর মাঝ বরাবর সামনের দিকে কি হবে, অগ্রসর হবে। সেই কন্ডিশনটা কখন, যখন গুণ কি হবে, লম্বা হবে। গুণ বা রশিটা কি হবে, গুণ লম্বা হলে থিটার মান কি হবে, কম, থিটা কম হবে। থিটা যদি কম হয় কম হবে, আর থিটা যদি কম হয় এফ কস থিটার মান কি হবে,
বেশি হবে। এফ কস থিটার মান বেশি হলে নৌকাটা আনুভূমিক বরাবর সামনের দিকে যাবে, তখন কিন্তু আর পাড়ের দিকে যাবে না। এটা একটা কন্ডিশন গেল। যদি গুণ যদি কি হয়, ছোট হয়, গুণ যদি কি হয়, ছোট হয়, মানে খাটো হয়, আস্তে আস্তে যখন গুণটা টানতে হয় তখন আস্তে আস্তে ছোট হয়ে যায়। গুণ যদি ছোট হয়ে যায় থিটার মান বেড়ে যাবে। থিটার মান বেড়ে গেলে এফ সাইন থিটার মান বেশি হয়ে যাবে, কারণ সাইন 90 ডিগ্রির মান কিন্তু সর্বোচ্চ। এফ সাইন থিটার মান বেশি হলে তখন কিন্তু নৌকা পার বরাবর গতিশীল হবে, তখন আর মাঝখান দিয়ে যাবে না, মানে পাড়ের দিকে যাবে। আবার বলি, গুণ যদি ছোট হয়, গুণ যদি কি হয়, ছোট হয়, গুণ যদি ছোট হয়, ছোট হয়, এফ সাইন থিটার মান বেশি হবে। এফ সাইন থিটা বেশি হবে। এফ সাইন থিটার মান কি হবে, বেশি হবে। আর এফ সাইন থিটার মান বেশি হবে, নৌকা কিন্তু পাড়ের দিকে যাবে, সেক্ষেত্রে আনুভূমিক বরাবর যাবে না, নদীর মাঝখান দিয়ে যাবে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝছি, আমরা এখানে বুঝছি যে এই থিটার মান যদি কমে যায়, এফ কস থিটার মান বেশি হবে, তাহলে আনুভূমিক বরাবর গতিশীল হবে নৌকাটা। আর গুণ যদি ছোট হয়ে যায়, তাহলে সাইন এফ সাইন থিটার মান বেড়ে যাবে। এফ সাইন থিটার মান বেড়ে গেলে নৌকাটা যাবে কোন দিকে, পার বরাবর, পাড়ের দিকে যাবে, তখন আনুভূমিক বরাবর আর যাবে না। এখন দেখে তাহলে এখান থেকে আমরা ভেক্টর বিভাজন উদাহরণের সাহায্যে এটার কেমনি, এটা নৌকাটা হয় কোন দিকে যাচ্ছে, আনুভূমিক বরাবর যাচ্ছে, নৌকাটা না হয় উলম্ব বরাবর পাড়ের দিকে যাচ্ছে, কিন্তু আমি যেদিকে টানতেছি ওদিকে যাচ্ছে না, মানে বিভাজিত হয়ে যাচ্ছে, হয় এদিকে যাবে না হয় এভাবে যাবে। সেজন্য এটা ভেক্টর বিভাজনের উদাহরণের মধ্যে পড়ছে। আরেকটা জিনিস এখান থেকে ব্যাখ্যা করতে হবে, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন। দেখবে যে বিদেশ থেকে যারা আসে তারা কিন্তু হাতলটা যদি লম্বা রাখে তাহলে খুব সহজেই কি হয়ে যায়, টেনে নিতে পারে। সেক্ষেত্রে হাতল লম্বা রাখলে এই থিটার মানটা আনুভূমিকের সাথে কম কোণ করে, কম কোণ করলে এফ কস থিটার মান বেশি হবে, স্মুথলি তাড়াতাড়ি টেনে নিয়ে যেতে পারবে। আর হাতল যদি ছোট রাখা হয় তাহলে থিটার মান কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। থিটার মান বড় হয়ে গেলে এফ সাইন থিটা বেশি হবে, তাহলে উপরের দিকে তোমার টানতে সেটা কি হবে, সামনের দিকে আগাইতে চাইবে না। এফ সাইন থিটার মান বেশি হলে আনুভূমিক বরাবর চলবে না, তোমার হাতেও কষ্ট হবে এবং সামনের দিকে যাবেও খুব কম। সেজন্য ট্রলি ব্যাগের হাতল কি করলে লম্বা হলে থিটার মানটা ছোট হবে, এফ কস থিটার মান বেশি হবে, আনুভূমিক বরাবর তাড়াতাড়ি চলবে। তো এই জিনিসটা তোমরা ভালো করে নোট করে ফেলবে। আজকে এতটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে।